সরি আন্টি। রেনা অন্যের দিকে তাকিয়ে বলল। এত সরি বলতে হবে না, আমার লাগে নাই। তবে তোমাকে বিচলিতও লাগছে কেন? তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? সৌজন্যমূলক হাসি দিল, বলল, না আন্টি, আমার ঠিক আছে। আন্টি, আপনি এই ছবি কি দেখেছেন? সারাদিন কোথাও দেখছি না। ও তো ওর রুমে আছে। রাত থেকে শরীর কাঁপিয়ে জ্বর, ওঠার মতো অবস্থা নেই। আমি মাত্র খাবার খাইয়ে ওষুধ দিয়ে আসলাম। ঠিক আছে আন্টি। ছবি বিছানায় শুয়ে আছে, শরীর খারাপের সাথে মনটা ভীষণ খারাপ। বাবার পরে একমাত্র স্বামীমা ছবির খেয়াল রাখে। সারাদিন জমিয়ে রাখা কথাগুলো বড় বোনের সাথে শেয়ার করে। তার কথা বলার মানুষটা আজ তাকে ছেড়ে এ বাড়ি ছেড়ে চলে যাবে বরাবরের জন্য। লুকিয়ে লুকিয়ে চকরা আইসক্রিম আর কেউ কিনে দিবে না। চোখের পানি মুছিয়ে আদর করে কেউ বুকে টেনে নিবে না। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে কয়েকটা পানি গড়িয়ে পড়লো। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, গায়ের ওনা পেঁচিয়ে নিল, জ্বরে ঠান্ডা লাগছে। একটু বাইরে যাওয়া দরকার। শামিমার বিয়ে পড়ানো শেষ হয়ে গেছে। রেইনার ফুপুর থেকে সংবাদ পাওয়ার পর থেকে কেমন অস্থিরতা কাজ করছে। বিদায়ের সময় বোনকে একবার চোখে দেখতে হবে। বউ সেজে নিশ্চয় আপুকে অনেক সুন্দর লাগছে। ছবির পা টলছে, দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে। কেউ দড়ি নিয়ে গেলে একটু সুবিধা হতো। কি বেআইন চাই এবার হাত ধইরা নিয়ে যাব নাকি? মনে হইতাছে দুর্বলতায় হাঁটতে পারতেছে না। আহেন আমি ধইরা নিয়ে যাই। আমার ছোঁয়ায় আলাদা এনার্জি পাইবেন, একদম তাজা হয়ে যাবেন। ইব্রাহিমের অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে অস্বস্তিতে পড়ল ছবি। প্রথম দিনের চোখের চাহনি ভালো লাগেনি। তুতলিয়ে বলল, আপনি এখানে কেন? ওই দিক দিয়ে যাইতাছিলাম, আপনারে দেখে মনে হলো আপনার সাহায্য দরকার, তাই চলে আইলাম। আমি বাপু কারো কষ্ট দেখবার পারি না। আহেন একটু সাহায্য কইরা মনটা একটু শান্ত করি, বড্ড অশান্ত হয়ে আছি। ছবি দরদর করে খামছে ডান হাত দ্বারা নিজের জামা খামছে ধরলো। তুতলি বলল, ইব্রাহিম আমার কারো সাহায্য লাগবে না, আপনি আসতে পারেন। বিশ্রী হাসি দিয়ে বলল, তা তো হবে না বেআইন সাহেবা। ইব্রাহিম যখন কাউকে সাহায্য করে একদম মন ভরিয়ে সাহায্য করে। আপনি ভয় পাইবেন না বেআইন সাহেবা, আপনার শরীর মন একদম চাঙ্গা করে দিব। ছবি কাঁপছে। এত বিশ্রী হাসি সে কখনো দেখেনি। অসভ্যের মতো কথা বলছে, কথার ধরন তার কাছে সুবিধা লাগছে না। পরিত্যক্ত গোডাউনে কারো যাতায়াত নেই তেমন। বিশেষ কাজে গোডাউনটা ব্যবহার করা হয়। মধ্যবয়স্ক মোর্শেদ গোডাউনে ধুলোবালি ওলা মেঝেতে দেয়ালে পিঠ থেকে হাত পা ছড়িয়ে বসে আছে। শরীরে অনেক জায়গা থেকে রক্ত ঝরছে। কাঠের দরজা ক্যাচক্যাচ শব্দে উঠে ভালোভাবে বসলো মোর্শেদ। গোডাউনের পুরোটা অন্ধকার, লাইটিং এর কোনো ব্যবস্থা নেই। দরজা খোলার পর বাইরে থেকে আবছা আলো আসছে। সেই আলোয় হালকা ছায়ার অবয়ব দেখে কেঁপে উঠল মোর্শেদ। গত 2 দিন যাবৎ বিভিন্নভাবে টর্চার করা হচ্ছে তাকে। ছায়ার অভাবটা ধীরে ধীরে মোর্শেদের পাশে এসে বসল। মোর্শেদ চোখ তুলে তাকে বোঝার চেষ্টা করলো। অস্পষ্ট স্বরে বলল, কে আপনি? ততক্ষণে শেখর রুমে ঢুকে টর্চ লাইটটা ধরেছে। সামনে বসে থাকা মানুষটাকে দেখে কেঁপে উঠল মোর্শেদ। ঝকিলে বলল, কে? আবির্ভাব চোখ মুখ শক্ত করে তোর জম, দেখ তো চিনতে পারিস কিনা। বলল। মোর্শেদ ভয়ে ঝকিল। 17 বছর আগের ঘটে যাওয়া ঘটনার স্মৃতির পাতায় আবারও ধরা দিল। একই চোখ, একই নাক, একই কণ্ঠস্বর। মোর্শেদের আর বুঝতে বাকি রইল না এটা আজগর চৌধুরীর ছেলে। কাপা কাপা স্বরে বলল, ছোট সাহেব। গুড, চিনতে পেরেছিস তাহলে। এবার ভালোই ভালোই সবটা বলে ফেল, না হলে একদম খতম করে ফেলবো। আপনি কিসের কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আবির্ভাব বিদঘুটে হাসি দিয়ে বলল, তাহলে যেভাবে বুঝতে পারবি সেটাই করি। শেখর রিভলভারটা দাও। শেখর আবির্ভাবের রিভলভার দিকে এগিয়ে দিল। আবির্ভাব রিভলভারের ট্রিগারে আঙুল ঘুরিয়ে বলল, এবার বুঝতে পেরেছিস নাকি ট্রিগার চেপে দিব? শোরের বাচ্চা, একদম পুঁতে ফেলবো। ভালোই ভালোই বলে দে, আমার বাবা মায়ের সাথে সেদিন কি হয়েছিল, আর আমার বোন কোথায়? আমি সত্যি জানি না ছোট সাহেব। আমি যখন বড় সাহেবের ফোন পেয়ে আপনাদের বাসায় যাই ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। গিয়ে দেখি বড় সাহেব আর ম্যাডামের নিথর দেহ ড্রয়িং রুমে পড়ে আছে। পাশেই বসে কান্না করছে আহিরা মামুনি। আমি ছুটে বাইরে চলে যাই মানুষজন ডাকতে। ফিরে এসে দেখি বড় সাহেব আর ম্যাডামের লাশ পড়ে আছে, কিন্তু আহিরা মামুনি নেই।
আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও মামুনিকে পাইনি। আবির্ভাবের দৃষ্টি কঠোর, কলার চেপে ধরে বসা থেকে টেনে হিচড়ে দাঁড় করালো মোর্শেদকে। থুতনি বরাবর সজোরে ঘুষি বসিয়ে দিল, বলা, সেদিন একমাত্র তুই ছাড়া চৌধুরী বাড়িতে আর কেউ ঢুকে নাই। ভালোই ভালোই বলছি, আমাকে সত্যিটা বলে দে, না হলে তোকে একদম খুন করে ফেলবো। খুন করে ফেলুন ছোট সাহেব, তবু বলবেন না আমি বড় সাহেবের আর ম্যাডামকে খুন করেছি। বড় সাহেব অনেক ভালো মানুষ ছিল, আমাকে অনেক ভালোবাসতো, বাড়ির কাজের লোকের চোখে কখনো দেখে নেই। আমি তাকে খুন করার কথা স্বপ্নেও ভাবতে পারি না। কথাগুলো বলে চুকচি কেঁদে উঠল মোর্শেদ। তুই যদি খুনই না করবি তাহলে এতদিন পালিয়ে বেড়াচ্ছিস কেন? এত ভালোই যখন বাসিস, কেন আমার বাবা মায়ের লাশ দাফন না করে চলে গিয়েছিলি? মোর্শেদের মাথা নিচু করে চোখের পানি ফেলছে, নিঃশব্দে থপ করে ফ্লোরে বসে পড়লো, কান্না জড়িত কঞ্চে বলল, আমি পালাই নাই, আমাকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল। আমার ছেলে মেয়েকে বন্দি করে আমার ভয় দেখিয়েছিল। আমি যদি শহর ছেড়ে দূরে কোথাও চলে না যাই তাহলে ওরা আমার সন্তানদের খুন করে ফেলবে। আমি ছেলে মেয়েদের প্রাণ রক্ষার্থে সেদিন ঢাকা ছেড়ে কুষ্টিয়া আমার গ্রামের বাড়িতে চলে যাই। ওরা কারা? কার কথা বলছিস? আমি কাউকে চিনি না ছোট সাহেব। আহারিয়া মামুনিকে বাড়িতে সব জায়গায় খুঁজে যখন পাচ্ছিলাম না, আমি দৌড়ে মেইন রোডে চলে যাই খোঁজার জন্য। তখন কালো একটা মাইক্রোবাস থেকে কিছু অপরিচিত মানুষ আমাকে জোর করে তুলে নিয়ে যায়। শেখর আবির্ভাবের কাছাকাছি এসে বলল, স্যার, আমার মনে হয় উনি সত্যি বলছেন। আপনি উত্তেজিত না হয়ে একটু ভেবে দেখুন। আবির্ভাব সরু চোখে তাকালো শেখরের দিকে, প্যান্টের পকেটে রিভলভার ঝুঁকিয়ে বলল, ডাক্তার ডাকো, তবে ছেড়ে দিও না। আমি কারো মায়া কান্নায় ভুলতে চাই না। একটু সুস্থ হলে আবার প্রশ্নের সম্মুখীন হতে হবে, কথাটা মাথায় ঢুকিয়ে দাও। ওকে স্যার, আমি দেখে নিচ্ছি। আপনি এখন বাসায় গিয়ে রেস্ট নিন। আনমনে গাড়ি ড্রাইভ করছে আবির্ভাব। পুরনো স্মৃতিগুলো ভাবতে ভাবতে জোরে ব্রেক কষল। চোখ দিয়ে দেখে গাড়ি চালাতে পারেন না, নাকি দিনে দুপুরে মদ খেয়ে গাড়ি চালান? সামনে জলজ্যান্ত মানুষ চোখে পড়ে না? রাস্তা থেকে উঠে দাঁড়িয়ে জামায় লেগে থাকা ধুলো ঝেড়ে বেশ তেজ নিয়ে কথাগুলো বলল জেবা। গাড়ির দরজা খুলে নিচে নেমে দাঁড়ালো আবির্ভাব। ওয়ালেট থেকে 1000 টাকার কয়টা নোট বের করে জেবার সামনে ধরল। জেবা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আবির্ভাবের দিকে, করা কঞ্চে বলল, আপনি টাকা দিচ্ছেন কাকে? আবির্ভাবের সোজা উত্তর, আপনাকে দিচ্ছি, গুনে দেখুন ঠিক আছে নাকি। বড়লোকদের গাড়ি দেখলে গাড়ির সামনে এসে কেন পড়েন সেটা জানা আছে আমার। নিন ধরুন, দেখুন কম পড়লে আরো দিব। বাঘিনী ন্যায় তাকালো জেবা। আবির্ভাব একদম কাছাকাছি গিয়ে তেজি কণ্ঠে বলা, আমাকে কি আপনার ভিখারি মনে হচ্ছে? পোশাকে কারো পরিচয় বহন করে না, কার্যকলাপে পরিচয় পাওয়া যায়। আমি আপনার সাথে কথা বলে আমার সময় নষ্ট করার প্রয়োজন মনে করছি না। ঠিকই বলেছেন, যেমন আপনার পোশাকেও আপনার পরিচয় বহন করছেন না। দামি পোশাক পরলেই ভদ্র মানুষ হওয়া যায় না। একে তো গাড়ি এনে গায়ের উপর তুলে দিয়েছেন, আবার নিজেই টাকার গরম দেখাচ্ছেন। অভদ্র লোক কোথাকার। জেবা দাঁড়ালো না, মাটিতে পড়ে থাকা ব্যাগখানা তুলে ধুলো ছেড়ে রিকশায় উঠে বসলো। আবির্ভাব রাগে ফুটছে, 2 আঙ্গুলের মেয়ের এত বড় সাহস! তাকে অভদ্র বলল। সারা মায়ের পাশে বসে আছে। শাহানার নিঃশব্দ চোখের পানি ফেলছে, অস্থির কণ্ঠে শুধল, মা কাঁদছো কেন? প্লিজ বলো আমাকে। শাহানারা চোখের পানি মুছে ঠোঁটের কোনায় হাসির রেখা চেনে বলল, রিং। কই কাঁদছি? একটা কাজ করে দিতে পারবি মা? হ্যাঁ মা বলো। হ্যাঁ বলো, কি করতে হবে? অয়নের ফোনে একটু কল দিয়ে বাড়িতে আসতে বলবি? আমার মন খুব কু ডাকছে, কেন জানি মনে হচ্ছে আমার ছেলেটা খুব বিপদে আছে। ভাইয়া ফোন নাম্বার পরিবর্তন করেছে মা, আমার কাছে ভাইয়ার নাম্বার নেই। তুই দাঁড়া, আমি নাম্বার এনে দিচ্ছি, আমার কাছে নাম্বার আছে। হচ্ছে খুব আগ্রহ নিয়ে ফোন স্ক্রিনে তাকিয়ে আছে সারা। কয়েকবার কল করার পরও রিসিভ হলো না। শাহানারা আরো অস্থির হয়ে পড়লো এবার। বলছিলাম না আমার ছেলের কোনো বিপদে পড়েছে, তা না হলে ফোন রিসিভ করছে না কেন? মা প্লিজ শান্ত হও, অপরিচিত নাম্বার দেখে হয়তো রিসিভ করছে না। তোমার সাথে ভাইয়ার লাস্ট কবে কথা হয়েছে? বেশ কিছুদিন আগে ও বাড়ি এসেছিল, সেই দিনই কথা হয়েছে। তুমি ভাইয়ার বাসার ঠিকানা জানো? জানি। চলো ভাইয়ার বাসায় গিয়ে দেখা করে আসি।
শাহানা উদ্বিগ্ন কঞ্চে বলল, সত্যি তুই যাবি? চলো রেডি হয়ে নাও। ইব্রাহিমের পদচারণা ধীরে ধীরে ছাকড়া চুলগুলো পেছনে ঠেলে দিয়ে হেলে দুলে ছবির দিকে এগিয়ে আসছে। বুকের ভেতরে ধুকপুকানি, কোন সর্বনাশের ইঙ্গিত এটা। মাথা ঘুরছে অনবরত ছবির। না, এটা আর নেওয়া যাচ্ছে না। বিয়ে বাড়িতে চিৎকার করলে মানুষ জড়ো হয়ে কলঙ্ক দিবে। ছবির ঠোঁট কাঁপছে, অশ্রু গড়িয়ে পড়লো গ্রীবা কুঞ্চনে। হাত জোর করে অনুরোধ করে বলল, দয়া করে চলে যান, কাছে আসবেন না। ইব্রাহিম শয়তানি হাসি দিয়ে বলল, আরে বেআইন সাহেবা, এত ভয় পাচ্ছেন কেন? সম্পর্কে বেআইন হন, একটু মজা করব না? কাছে আসেন। কথাটা বলে ছবির বাম হাত চেপে ধরল। হাত ছাড়ুন। হাত ছাড়ানোর অদম্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ছবি, কিছুতেই পেরে উঠছে না। এবার সজোরে থাপড় বসিয়ে দিল ইব্রাহিমের গালে। মুহূর্তেই বদলে গেল ইব্রাহিমের মুখভঙ্গি। দাঁতে দাঁত চেপে বলল, তোর এত বড় সাহস আমার গায়ে হাত তুলে? অনেক বড় ভুল করলে। এবার বসবি। ইব্রাহিম কি জিনিস? চুলের মুঠি ধরে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। তীব্র জ্বর আর শরীর দুর্বলতার কণ্ঠস্বর জোরে বের হচ্ছে না ছবির। অস্পষ্ট স্বরে ডাকলো, বাবা বাঁচাও আমাকে। ইব্রাহিম বিছানায় চেপে ধরে ছবিকে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে পেরে উঠছে না পুরুষালী শক্তির সাথে। ছবি এবার ঝুঁকড়ে কেঁদে উঠল। কেঁদে কোনো লাভ হবে না, সবাই ব্যস্ত। আমার সাথে সমঝোতায় আসো, দুজনে মজা লইন। ইব্রাহিম লোবার্ত ছোট এগিয়ে আসছে গ্রীবা দেশে, উন্মুক্ত পেটে বিশ্রী হাতের বিচরণ। ছবি ডুকরে কেঁদে উঠল। দানবের মতো শরীর থেকে নিজেকে ছাড়ানো আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। তৎক্ষণাৎ কলার চেপে টেনে হিচড়ে নিচে নামালো ইব্রাহিমকে। মুখে অনবরত বরাবর অগণিত খুশি দিয়ে 2 হাত দ্বারা কলার চেপে ধরল অয়ন। ছবির শরীরে ওনা ভালোভাবে পেঁচিয়ে উঠে দাঁড় করালো। সর্ব শরীর কাঁপছে তার। এমন পরিস্থিতির শিকার এর আগেও হয়েছে, তবে কোনো পুরুষ এতটাও সংস্পর্শে আসে নাই। ইব্রাহিমের ছোট কেটে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। অয়ন অনবরত ঘুষি দিয়ে যাচ্ছে। ইব্রাহিমও পাটা আঘাত করছে, তবে শক্তিতে পেরে উঠছে না অয়নের সাথে। নিজেকে বাঁচাতে চিৎকার চেঁচামেচি শুরু করলো ইব্রাহিম। ইব্রাহিমের চিৎকারে আওয়াজে ছুটে আসলো সবাই। ছবি এলোমেলো হয়ে দাঁড়িয়েছে, জামার কিছুটা অংশ ছিঁড়ে ফেলেছে, ঝুলছে। ছবিকে এমন অবস্থায় দেখে বুকের ভিতর ধক করে উঠলো হায়দার মিয়ার। ধমকে পড়ল, কি হচ্ছে এখানে? রেহানা ছুটে গিয়ে ছবিকে জড়িয়ে ধরলো। পুপুর আদুরের ছোঁয়া পেয়ে ডুকরি কেঁদে উঠলো ছবি। রেহানা উদ্বিগ্ন গলায় বলল, তোর এই অবস্থা কেন? কাঁদছিস কেন? বল আমাকে। অয়ন ইব্রাহিমকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। প্রেম পাভেল ছুটে আসলো অয়নের কাছে, ফিসফিসিয়ে বলল, কি হয়েছে? তুই এমন মারপিট করছিস কেন? বিয়ে বাড়ির প্রতিটি সদস্য কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। ইব্রাহিম হাঁপাতে হাঁপাতে বলল, আমি এদিক যাওয়ার পথে অদ্ভুত গুঙ্গানো শব্দ পাই। কৌতূহল নিয়ে রুমের দরজা একটু খুলে এদের দুজনের রাসলীলা দেখা ফেলি। তখন এই ছেলেটা আমাকে পিটানো শুরু কইরা দেয়। বিশ্বাস করুন সবাই, আমি অনেকবার বলছি আমি কাউরে কিছু কমু না, আমারে ছাইরা দিন, তবুও শুনল না। অয়ন ছুটে এসে আবার ইব্রাহিমের কলার চেপে ধরল, চিৎকার করে বলল, বাস্টার্ড, আমি তোর জ্যান্ত পুঁতে ফেলবো। নিজের অপকর্মের দোষ আমার কাছে চাপাচ্ছিস? বিয়ে বাড়ির সবাই কানাঘুষা শুরু করলো। গ্রামের মানুষ ছোট্ট বিষয় ঘষা মাজা করে বড় বানানোতে ওস্তাদ। কেউ কেউ বলছে, এজন্যই বোনের বিয়েতে বাইরে না গিয়ে অসুস্থতার ভান করে ঘরে পইড়া রয়েছে। আবার কেউ কেউ বলছে, শহরে ছেলেদের চরিত্রের ঠিক নেই বাপু। সি, এসব নোংরা কাজ করতে লজ্জা লাগলো না? চুপ করুন আপনারা, আমি অনকে খুব ভালোভাবে চিনি, ও কখনো এসব করতে পারে না। মিহিরের ধমকে সবাই চুপ হয়ে গেল। তবে কেউ কেউ বলল, বোন নাগরের লগে শুইতে পারে, আমরা কইলেই দোষ। মিহিরের কড়া দৃষ্টিতে তাকালো মানুষগুলোর দিকে, রাগ সংযত করে বলল, বাবা বিশ্বাস করো, অয়ন এসব কাজ করতে পারে না, ও খুব ভালো ছেলে, তুমি ওরে ভুল বুঝো না দয়া করে। হায়দার মিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিজের মেয়ের নামে এসব কথা শোনার আগে মরণও ভালো ছিল। রেহানা ছবিকে জড়িয়ে ধরে বলল, আমি বিশ্বাস করি না আমার ছবি এসব করতে পারে। খবরদার ওই দিকে কেউ আঙ্গুল তুলবে না। রেহানার কথা শেষ হতে না হতেই বরের বাবা বলে উঠল, তাহলে কি আমাকে ইব্রাহিম মিছা কথা কইতেছে? ছি ছি, এই ঘরের মাইয়া আমার বাড়ির বউ ভাবতেই লজ্জা লাগছে। এর একটা বিহিত না হলে আমি এই বউ আমি ঘরে তুলুম না।
জামিলা বেগম বাঘিনী নেয় ছবির দিকে ছুটে আসলো, চুলের মুঠি ধরে তাতে দত চেপে পড়ল। নোংরা ছেলে মেয়ে, গতরে এত জ্বালা, কইলেই তো বিয়ে দিয়ে দিতাম। কেন এভাবে আমার মান সম্মান নষ্ট করলি? আমার মেয়ে যদি ঘর ভাঙে তাহলে তোরে কেটে নদীতে ভাসাইয়া দিব। ছবি ব্যথায় কুকড়ে উঠলো, ভেজা কঞ্চে বলল। জামিলা আমি কিছু করি নাই মা, বিশ্বাস করো। মাগো, তুমি তোমার মেয়েরে চেনো না? বেগম ছবিকে ধাক্কা দিয়ে বলল, না চিনি না, তোর মতো নষ্ট মেয়ে কখনোই আমার মেয়ে হতে পারে না। রেহানা আগলে নিল ছবিকে, ছবি ফুপিয়ে কেঁদেই চলেছে। হায়দার মিয়া এত সময় চুপ করেছিল, পরিস্থিতি বুঝতে পেরে অয়নের সামনে গিয়ে সজোরে থাপ্পড় দিল গালে। অয়ন অবাক দৃষ্টিতে তাকালো হায়দার মিয়ার দিকে, গালে হাত দিয়ে বলল, আঙ্কেল, আপনি ছেলে কথা বিশ্বাস করবেন না, ও ছবির সাথে। কথাটা শেষ হওয়ার আগেই আবারও থাপ্পড় পড়লো গালে। পাভেল বলল, প্রেম আপনি এভাবে গায়ে হাত তুলছেন কেন? অয়ন এমন নোংরা কাজ করতে পারে না, আমরা কখনো এসব বিশ্বাস করি না। প্রেম সম্মতি দিয়ে বলল, আমিও বিশ্বাস করি না। কি রে মিহির, তুই বলছিস না কেন? অয়ন কেমন ছেলে? মিহির হায়দার মিয়ার হাত ধরে বলল, বাবা, শামীমার বিদায় সুষ্ঠুভাবে হয়ে যাক, তারপর না হয় আমরা বসে আলোচনা করবো এই বিষয়ে। বরযাত্রী অধিকাংশ মানুষই এমন বক্তব্য। কখনো না এর বিহিত না হলে আমরা আপনাগো মাইয়া কিছুতেই ঘরে তুলবো না। বোনের সাথে ঘটে যাওয়া নোংরা ঘটনা কানে যেতে ছুটে এসেছে শামীমা, কণ্ঠে একটা তিক্ততা, কাটকাট জবাব। বেশ, তাহলে আমিও যেতে চাই না, তবুও আমার বোনের সাথে কোনো অন্যায় আমি মেনে নিব না। জামিলা বেগম শামীমার মুখ চেপে ধরল, ঘাড় ঘুরিয়ে ঘাড় নাড়িয়ে বলল, বরের বাবার উদ্দেশ্যে বলল, তুই কথা বলিস না। ভিয়ান সাহেব, আপনারা বসুন, আমরা এখন কি করব? দুজনের বিয়ের দিন, তাতে যদি পাপ ডাকে। মুখে উঠলো উপস্থিত সবাই, কাঁপলো। অয়নের হৃৎপিণ্ড থমকে গেল, কথা হারিয়ে গেল মুখের। এই কেমন প্রস্তাব! না না, সে অন্য কারোর সাথে প্রতিজ্ঞাবদ্ধ, হৃদয়ের সবটা জুড়ে যেবার বিচরণ, সেখানে অন্য কাউকে জায়গা দেওয়া অসম্ভব। খানিক তেজ নিয়ে বলল, পারবো না আমি বিয়ে করতে। জামিলা বেগম হুঙ্কার ছেড়ে বলল, নোংরামি করতে পারো আর বিয়ে করতে পারবা না? হায়দার জোরে জোরে শ্বাস নিয়ে বলল। হায়দার চুপ করুন আপনারা। আমার মেয়ের কোথায় কার সাথে বিয়ে দেব সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে না। আমি এখনো বেঁচে আছি। ছবি কোনো অন্যায় করলে বাবা হিসেবে সব দায় আমার। আপনারা দয়া করে একটু বের হন। আমি ছবির আর আয়নের সাথে আলাদা কথা বলতে চাই। বাবা, ওদের সাথে আলাদা কি কথা বলবে? আমি বলছি না অয়ন এসব করতে পারে না, আমি কখনো বিশ্বাস করি না। তুমি দয়া করে ভুল সিদ্ধান্ত নিও না। মিয়া চোখ পাকিয়ে তাকালো মেয়ের দিকে, কঠোর ভাবে বলল, আমাকে কথা বলতে দাও। তোমরা এখন বের হও রুম থেকে। রেহেনা অনুরোধ করল, ভাইজান, আমিও থাকতে চাই। হায়দার মিয়া রেহেনাকে থাকার অনুমতি দিল। বাইরে দাঁড়িয়ে ছটফট করছে প্রেম, পাভেল এবং মিহির। প্রেম আফসোস করে বলল, অয়ন আমাকে বলেছিল ছেলেটাকে চোখে চোখে রাখতে। আমি যদি তখনই বিষয়টা সিরিয়াসলি নিতাম তাহলে এখন আর এমন পরিস্থিতি দেখতে হতো না। চোখে চোখে রাখতে বলেছিল মানে? মিহির প্রেমের দুই কাঁধ শক্ত করে ধরে বলল, তুই আগে বলিস নাই কেন? আমি ভেবেছিলাম বিষয়টা অতটা সিরিয়াস কিছু না, তাই অত গুরুত্ব দেইনি। অয়ন অযথা কারো উপর নজর রাখতে বলবে না, বিষয়টা তোর মাথায় রাখা উচিত ছিল। ধানমন্ডিতে বিলাসবহুল 5 স্টার হোটেলে 302 নাম্বার রুমে অপেক্ষা করছে সাদেক আহসান এবং সালে আহসান। চৌধুরী গ্রুপের সিও এসসি চৌধুরীর সাথে আজই তাদের প্রথম মিটিং। প্রজেক্টের ব্যাপারে কথা বলে আজই যেটা ফাইনাল করতে পারলে চিন্তামুক্ত হবেন। সাদেক আহসান হাতের ঘড়ির দিকে তাকে সময় দেখে নিল। রাত 9টার সময় মিটিং ডেকেছেন এসসি চৌধুরী। সময়টা জানিয়ে দিয়েছেন ম্যানেজার শেখর। 9টা বাজতে আর 2 মিনিট বাকি আছে। সাদেক আহসান বিরক্ত হয়ে সালে আহসানের উদ্দেশ্যে বলল, তোমার জন্য এত তাড়াতাড়ি এসে আমাকে অপেক্ষা করতে হচ্ছে। দেরি করে আসাটা ঠিক দেখাতো না ভাইজান। এত বড় ডিল কনফার্ম করতে একটু তো অপেক্ষা করতেই হবে। তৎক্ষণাৎ রুমে প্রবেশ করলো ম্যানেজার শেখর। টেবিলের উপর কিছু ফাইল রেখে বলল, আপনাদের সকল ডকুমেন্টস রেডি আছে তো? সালে আহসান সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, জি সব রেডি আছে, কিন্তু চৌধুরী সাহেব কোথায়? রুমে ঢুকে সালে আহসানের এমন প্রশ্নে বেশ বিরক্ত হলো আবির্ভাব। কণ্ঠে গাম্ভীর্যতা বজায় রেখে বলল, এসি চৌধুরী টাইম মেনটেন করতে জানে, আমাকে নিয়ে ভাবতে হবে না আপনাদের।
দরজার পাশে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে অপলক চোখে তাকিয়ে আছে সালে আহসান। লম্বা 6 ফুটের কাছাকাছি, গায়ের রং একটু বেশি ফর্সা, কালো প্যান্টের সাথে ধূসর রঙের ফুল হাতের শার্ট ইন করে পরা, পায়ে দামি কালো চকচকে জুতা, হাতে ব্র্যান্ডের ঘড়ি, সব মিল অসম্ভব সুন্দর লাগছে আবির্ভাবকে। সালে আহসানের চোখের পলকই পড়ছে না, বুকের মধ্যে ড্রিম ড্রিম শব্দ হচ্ছে, মনে অজানা ভয় কাজ করছে। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে খুব চেনা চেনা লাগছে তার কাছে। আবির্ভাব চেয়ার টেনে বসলো, গলা খাকারি দিয়ে কৌতুক সুরে বলল, মিস্টার আহসান, আপনি ব্যবসার ডিল করতে এসেছেন, মেয়ের জন্য পাত্র দেখতে আসেন নাই? তবে মেয়ে থাকলে বলতে পারেন, একটা সুযোগ দিতে পারি। সাদেক আহসান সম্বিত ফিরে পেলে নড়িচড়ে বসলো, ফ্লোরের দিকে তাকিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলেন। শেখর মুখ টিপে হাসছে। স্যার যে ঠান্ডা মাথায় অপমান করতে ওস্তাদ সেটা সে জানে। আবির্ভাব সকল ফাইল ভালোভাবে চেক করে নিল, চেয়ারে গা এলিয়ে দিয়ে বলল, আপনাদের প্রোডাক্ট নিয়ে বেশ কিছু অভিযোগ আছে। এমন কোম্পানির সাথে ডিল করে আমি আমার ব্যবসায় লস করতে পারবো না। সালে আহসান মৃদু কঞ্চে বলল, মিস্টার চৌধুরী, আপনি তো জানেন ব্যবসা করতে আসলে প্রকাশ্যে অপ্রকাশ্যে কত শত্রু থাকে। তারা আমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট করতে এসব গুজব ছড়াচ্ছে। আপনি দয়া করে এসব বিশ্বাস করবেন না। ডিলটা ফাইনাল না হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনাদের ক্ষতি হলে সেটা আমার দেখার বিষয় না, আপনারা আসুন এখন। সাদেক আহসানের শরীর বেশ খারাপ লাগছে, প্রেশারটা আবার বেড়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, হাত পা কাঁপছে। ডিলটা ক্যান্সেল মানে সব শেষ। এত বছরের ব্যবসা চোখের সামনে শেষ হয়ে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছে না। আবির্ভাব আর চোখে তাকালো সাদেক আহসানের দিকে, ভেতর ভেতর প্রচন্ড খুশি লাগছে তার। এই দিনটা দেখার জন্য এত বছর অপেক্ষা করছে সে। টেবিলের ওপর থেকে পানির গ্লাস তুলে সাদেক আহসানের দিকে এগিয়ে দিয়ে বলল, এইটুকুতে এমন অবস্থা হলে কি চলবে মামা? মামা ডাকটা বেশ টেনেই পড়লো। সাদেক আহসান চমকে তাকালো আবির্ভাবের দিকে, কপালের ঘাম মুছে তুতলিয়ে বলল, কে তুমি? উফ, নিজের ভাগ্নেকে চিনতে পারছো না? ভুলে গেছো? 15 বছরের কিশোর ছেলেটা নিজের বাবা মাকে হারিয়ে তোমাদের কাছে ছুটে গিয়েছিল একটু আশ্রয়ের জন্য, আর তোমরা দারোয়ান দিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে। সাদেক আহসান এবার বড়সড় ধাক্কায় খেলো। সেদিন বাসা থেকে বের করে দেওয়ার পর অনেক খুঁজেছে আবির্ভাবকে, কোথাও কোনো সন্ধান মিলে নাই। ধরে নিয়েছিল হয়তো বেঁচে নেই। এতদিন পরে চোখের সামনে দেখে বেশ চমকালো, কাপা কাপা স্বরে পড়ল, আবির্ভাব তুই? আমি আবির্ভাব। সালে আহসান অবিশ্বাস্য কণ্ঠে আওড়ালো, কিন্তু আমি তো জানতাম এটা এসি চৌধুরীর কোম্পানি। ঠিকই শুনেছেন, এসি চৌধুরীর পুরো নাম আবির্ভাব চৌধুরী। তবে এই মুহূর্তে আপনাদের সাথে খোঁজ গল্প করার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আপনারা এখন আসতে পারেন, আমার অন্য কোম্পানির সাথে মিটিং আছে। সালে আহসান শঙ্কিত গলায় বলেন, আমাদের দিনটা? ওটা ক্যান্সেল। এমন করিস না বাবা, আমাদের তাহলে পথে বসতে হবে। আবির্ভাব মুখভঙ্গি পাল্টালো, চক্ষু দেয় রক্তবর্ণ রূপ নিল, রুদ্ধ কঞ্চে বলল, একদম তুই তোকারি করবেন না, আমার সাথে কোনো তুই তোকারির সম্পর্ক নেই আপনাদের। ভালোই ভালোই বের হয়ে যাবেন নাকি আমি সিকিউরিটি ডাকবো? সালে আহসান অসুস্থ শরীরটাকে কোনো রকমে টেনে টুনে তুলে দাঁড় করালো, মাথা ঘুরছে, পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। সালে আহসান ভাইকে শক্ত করে চেপে ধরল, বাহু ধরে রুম থেকে বের হতে সাহায্য করল। 4 তলা বিল্ডিং এর বাম পাশের ফ্ল্যাটের দরজার পাশে দাঁড়িয়ে আছে সারা এবং শাহানারা আহসান। অনেকবার বেল বাজানোর পর কোনো রেসপন্স না পেয়ে ছায় দাঁড়িয়ে আছে দুজন। মা, তুমি শিওর এই ফ্ল্যাটে ভাইয়া থাকে? শাহানারা হাতের কাগজ করে আবারও মিলে নিল, ব্যস্ত কঞ্চে বলল, কাগজে তো এই ঠিকানাই দেওয়া আছে, তুই মিলিয়ে দেখ। সারা কাগজ হাতে নিয়ে দেখলো, ঠিকানা ঠিকই আছে, তাহলে ভাইয়া গেল কোথায়? আমি ঠিকই ভেবেছিলাম, মায়ের মন কখনো মিথ্যে বলে না। আমার ছেলে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, ফোন ধরছে না, বাসায় পেলাম না, এখন আমার খুব টেনশন হচ্ছে। মা প্লিজ শান্ত হও, হতেও তো পারে ভাইয়া বাইরে গেছে, কোনো কাজে আটকে গেছে জন্য হয়তো ফোন ধরতে পারছে না। শাহানার মুখে কাপড় গুজে নিঃশব্দে কেঁদে চলেছে। মা কেঁদো না, চলো কারো থেকে জিজ্ঞেস করে দেখি, কেউ না কেউ অবশ্যই জানবে ভাইয়া কোথায় গেছে।
সারা পাশের ফ্ল্যাটের কলিং বেল বাজাতে মধ্যবয়স্ক একজন মহিলা দরজা খুলল। মহিলাটি সারার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করলো, মৃদু কঞ্চে শুধল। কে আপনি? আন্টি, পাশের ফ্ল্যাটে আমার ভাইয়া থাকতো, কাউকে দেখছি না, ওরা কোথায় গেছে আপনি কি বলতে পারবেন? ও, পাশের ফ্ল্যাটে 4 জন ছেলে থাকে, ওরা তো গ্রামে গেছে, মিহিরের বোনের বিয়ে খেতে গেছে 2 দিন হলো, আজকে রাতেই চলে আসার কথা। আপনাদের কিছু বলে যায় নাই? সারা সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, আমি তো দেশের বাইরে ছিলাম, এজন্য জানতাম না। ধন্যবাদ আন্টি, ভাইয়া আসলে বলবেন বাড়িতে যেন যায় একবার। আচ্ছা, তোমার ভাইয়ের নাম কি? আহসান অয়ন। তুমি অয়নের বোন? মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে তুমি। ভিতরে আসো মা। অয়নের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, ছেলেটা অনেক ভালো। না 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 আন্টি, আজ না, অন্যদিন আসবো, আজ রাত হয়ে গেছে অনেক। তাহলে সময় করে একদিন এসো, কেমন? সারা শাহানারার হাত ধরে বলল, দেখেছো মা, তুমি শুধু শুধু চিন্তা করছিলে, ভাইয়া বিয়ে বাড়িতে ব্যস্ত আছে জন্য হয়তো ফোন রিসিভ করছে না। শাহানারা অন্য মনস্ক হয়ে পড়ল। আমার এখনো মনের মধ্যে কু ডাকছে, আল্লাহ আমার ছেলেটাকে রক্ষা করো। বসার ঘরে পুরাতন কাঠের সোফা, অনেক জায়গায় কাঠের রং চটে কালচে ভাব ধরেছে। অয়ন মাথা নিচু করে বসে আছে সোফায়, চোখ লাল হয়ে আছে। কয়েক মুহূর্তে জীবনটা এলোমেলো হয়ে গেল। বিয়ে বাড়িতে আনন্দ আমেজে ফিকে হয়ে গেছে, সব আত্মীয় স্বজন ফিরে গেছে যে যার বাড়িতে। হাতে গোনা কয়েকজনের অবস্থা ছায়া নির্ভিলায়। শামীমার বিদায় হয়ে গেছে। জামিলা বেগম মেয়ের বিদায়ের সময় কান্নায় ভেঙে পড়েন, এখন অনেকটা দুর্বল থাকায় রুমে রেস্ট নিচ্ছে। পাভেল অয়নের কাঁধে হাত রেখে গা ঘেঁষে বসলো। অয়ন মাথা নিচু করে বসে আছে। পাভেল মৃদু স্বরে বলল, যে বা ফোন দিচ্ছে, তুই রিসিভ না করায় আমার ফোনে আবার ফোন দিছে। আজ রাতে আমাদের ঢাকা ফেরার কথা ছিল, গাড়িতে উঠেছি কিনা জানতে চাচ্ছি। কি বলবো ওকে? চোখের কোণায় জমে থাকা পানি মুছে ফুস করে নিঃশ্বাস ছাড়লো অয়ন। তার ছেলের হাসি দিয়ে বলল, জানিস, যে বাবাকে খুব বিশ্বাস করত, আমার প্রতি নাকি ওরা এক আকাশ সমান বিশ্বাস ছিল, আর আমি সে বিশ্বাস ভেঙে ফেললাম। মেয়েটাকে আশা দিয়ে এসেছিলাম ঢাকায় ফিরে একটা চাকরির ব্যবস্থা করে ওকে আমার ঘরে তুলব। সব আশা আমি ভেঙে দিলাম। আমি কোনো বিশ্বাসের যোগ্যই না। তুই প্লিজ নিজেকে সামলা। আজ যা ঘটেছে নেহাতি দুর্ঘটনা, এতে তোর কোনো হাত ছিল না, না হাত ছিল ছবির। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তোর ভাগ্যে হয়তো এমনটাই লেখা ছিল। অয়ন পাভেলের 2 হাত জড়িয়ে ধরে বলল, বিশ্বাস কর, আমি কোনো অপরাধ করিনি। আমি ওই মুহূর্তে ওখানে না গেলে ছবির অনেক বড় ক্ষতি করে ফেলতো ওই জানোয়ারটা। আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। তোকে বলতে হবে সেটা? আমরা জানি না আমাদের বন্ধু কেমন? হাজার মানুষ বললেও আমি বিশ্বাস করি না, তবে যা হওয়ার হয়ে গেছে। হাজার মিথ্যার মধ্যে একটা সত্যি হলো, আজ থেকে ছবি তোর স্ত্রী। বিদ্যুৎ গতিতে তাকালো পাভেলের দিকে, দৃষ্টি প্রখর, কণ্ঠে গাম্ভীর্য ভাব এনে বলল, মানি না আমি এই বিয়ে। আমাকে ঠকানো হয়েছে। আমি এই বিয়ে কখনো মানতে পারবো না। আমার উপর প্রেশার ক্রিয়েট করে বিয়ে দেওয়া হয়েছে। পাঞ্জাবির হাতা গুটিয়ে কোণে অবধি তুলে বলল, টিকিট কেটেছিস? আমি আজ রাতে ঢাকায় ফিরতে চাই। পাভেল মৃদু স্বরে বলল, টিকিট কাটি নাই, এখন কি টিকিট পাবো? মেয়েরকে বল ব্যবস্থা করতে, আর তাদের যদি যেতে সমস্যা হয় তাহলে বল, আমি একাই চলে যেতে পারবো। কি যাতা বলছিস? দাঁড়া দেখছি কিছু করতে পারি কিনা। এলোমেলো ঘর, জামা কাপড় ছন্নছাড়া হয়ে মেঝেতে লুটুপুটি খাচ্ছে। সাদা টাইলসে ধুলোবালি লেগে দেখতে একদম বাজেই লাগছে। তারই মাঝে হাঁটুতে মুখ গুজে বসে আছে ছবি। বিকেল থেকে কান্নাকাটি করে চোখ মুখ একদম ফুলে গেছে। দরজাটা চাপানো, তবে ছিটকিনি আটকানো না। রেহানা শব্দ না করে আলতো ধাক্কা দরজাটা খুললো। হাতের প্যাকেটটা বিছানার উপর রেখে হাঁটু গেড়ে বসলো ছবির পাশে। আলতো ভাবে ছবির মাথায় হাত রাখতে ধীরে ধীরে চোখ তুলে তাকালো ছবি। নিজেকে সামলাতে পারলো না, ফুপুকে জড়িয়ে ধরে চুকরে কেঁদে উঠল। রেহানা ছবিকে বুকে আগলে নিয়ে বলল, কেঁদো না, চল রেডি হয়ে নিবি, জামা কাপড় ছেড়ে শাড়িটা পরে নে। তার শাড়ির প্যাকেটটা ছবির দিকে এগিয়ে দিল। তাড়াতাড়ি পরিয়ে দিই চল, না হলে গাড়ি মিস হয়ে যাবে। গাড়ি মিস হয়ে যাবে কেন? তুমি এখন কোথায় যাবে ফুপু? তারা দিয়ে বলল। রেহানা মুচকে এসে বলল, আমি যাব কেন, তুই যাবি। আমি কোথায় যাব? পাগলি মেয়ে, বিয়ের পর মেয়েরা যেখানে যায় তুইও সেখানে যাবি। বিয়ের পর স্বামীর ঘরে যে মেয়েদের আপন ঘর। মা, দেরি করিস না, আয় আমার সাথে। ছবির কান্নার তো ক্রমশ বাড়ছে। অস্পষ্ট স্বরে বলল, আমি কোথাও যাব না ফুপু, তোমরা দয়া করে আমাকে তাড়িয়ে দিও না। আমি তোমাদের ছাড়া, বাবা মাকে ছাড়া থাকতে পারবো না। রেহানার চোখের কোণে পানি জমেছে। আঁচল দিয়ে পানি মুছে নিল
ছবির অগোচরে। মুচকি হেসে বলল, তা বললে কি হবে? প্রতিটা মেয়েকে একটা সময় বাপের বাড়ি ছেড়ে চলে যেতে হয়, এটাই যে ধরনের নিয়ম। আর কেঁদো না মা, চল উঠে হাত মুখ ধুয়ে নে, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি।